আপনি যদি খুব ধুমধাড়াক্কা ক্রিকেটের ভক্ত হন তাহলে আজকে আপনার দিনটা খুব একটা দুঃখের দিন হওয়ার কথা। কারণ আজকে একই দিনে গ্লেন ম্যাক্সওয়েল আর হেনরিক ক্লাসেন দুজনই অবসর নিচ্ছে। তো এটা আমাদের জন্য আসলেই দুঃখের ব্যাপার। এখন ক্লাসেনরে নিয়ে আসলে ঠিক ক্লাসেনরে তো আমরা সর্বকালের সেরাদের সঙ্গে তুলনা করব না, কিন্তু ম্যাক্সওয়েলরেও কি তুলনা করব? এই জায়গাটা একটা গুরুতর প্রশ্ন যে ম্যাক্সওয়েলরে নিয়ে কেন আমরা আলাদা করে কথা বলবো। ম্যাক্সওয়েলের স্টার্স, সাদা কালো চোখে আপনি যদি ওর স্টার্স দেখেন তাহলে ম্যাক্সওয়েল কোনোভাবেই গ্রেডদের তালিকাতেও যাবে না, কোনোভাবেই না। ইভেন তারে যে ফিনিশার হিসাবে আমরা সবার উপরে রাখবো বা অনেক আগায় রাখবো, আমি দেখতেছিলাম যে ফিনিশারদের যে স্ট্যাটিস্টিক্যাল হিসাবগুলো আছে সেখানে সে টপ 10-এও আসে না। তাহলে গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে কেন এত হইচই? একটা তো আছে যে তার সর্বকালের সেরা ওয়ানডে ইনিংসটা সে খেলছে, ওই ইনিংসটাই কি শুধু? না, আমার তা মনে হয় না। আমার কাছে মনে হয় ম্যাক্সওয়েল গেইল পরবর্তী যুগে এই যে মার্কাটারি ব্যাটিং, এই মার্কাটারি ব্যাটিং এর একটা সবচেয়ে বড় এন্টারটেইনার। মানে এন্ড অফ দি ডে তো স্পোর্টস একটা এন্টারটেনমেন্ট। সেই এন্টারটেনমেন্টে লারা রিটায়ারমেন্টের সময় জিজ্ঞেস করছেন, ডিড আই এন্টারটেইন ইউ? এইটা খুব জরুরি কোশ্চেন, খুব জরুরি কোশ্চেন। অনেক আছে একটা মাত্র হয়তো রান করেও আপনার এন্টারটেইন করে ফেলতে পারে। ড্যারেন সামিও তার বিদায় বেলায় এই আমাদের মিরপুরে বসে, আমার সৌভাগ্য হয়েছিল সেই প্রেস কনফারেন্সে থাকার, ওই একই কোশ্চেন জিজ্ঞেস করছিল যে আমি তো লারা না, আমি জানি আমি কে, আমি তো অত্যন্ত মিডিওকর একজন খেলোয়াড়, কিন্তু আমি সারা জীবন চেষ্টা করছি তোমাদের হাসায় যাইতে। তো আমি লারার মতো করে জিজ্ঞেস করি, ডিড আই এন্টারটেইন ইউ? এক একজন এক একভাবে এন্টারটেইন করে। সেই জায়গাটায় আমি বলবো যে ম্যাক্সওয়েল একজন রিয়েল এন্টারটেইনার ছিল। সেটা কেমনে ছিল, কি ছিল, সেটা একটু গল্প করি আজকে। ওই যে শুরুতে আপনাকে বললাম যে ম্যাক্সওয়েলকে আপনি ইতিহাসে জায়গা দেওয়াটা খুব কঠিন হবে। মানে ওই 201 রানের ইনিংসটার কথা যদি বাদ দেন, অবশ্যই ওটা আমরা বাদ দিব না, ওইটাই সবচেয়ে বেশি করে বলবো। কারণ ওরকম একটা ইনিংসই যথেষ্ট একজন মানুষের ইতিহাস হয়ে যাওয়ার জন্য। যে ইনিংসটাকে ওয়াসিম আকরাম বলতেছেন, সচিন টেন্ডুলকার বলতেছে যে সর্বকালের সেরা ওয়ানডে ইনিংস। লিমিটেড ওভার ক্রিকেটে এর চেয়ে বড় ইনিংস, এর চেয়ে ইফেক্টফুল ইনিংস এবং এর চেয়ে অসাধারণ ইনিংস, মহাকাব্যিক ইনিংস আর দেখা যায় নাই। সেটা যদি বাদও দেন, মানে ওটাকে আমরা বাদ রাখি, তাহলে ম্যাক্সওয়েল কোথায় থাকে? ম্যাক্সওয়েলের সর্বোচ্চ অ্যাভারেজ হচ্ছে ওয়ানডেতে, সেটাও 33 সামথিং। বাকি দুই ফরম্যাট মানে টেস্ট আর টি20-তে তার অ্যাভারেজ 25-এর সামান্য ওপরে। এইটা নিয়ে মানে 33 বলেন, 25 বলেন, 26 বলেন, এইগুলা নিয়ে তার গ্রেডদের সঙ্গে ফাইট করা যায় না। তাহলে ম্যাক্সওয়েলকে আমরা মনে রাখবো আসলে ওই যেটা বললাম এন্টারটেইনার হিসাবে। তবে নিশ্চয়ই সবার আগে ওই 201 রানের ইনিংসটার কথাই আসবে। ওই যে আফগানিস্তানের বিপক্ষে 2023 ওয়ার্ল্ড কাপ যেটা অস্ট্রেলিয়া জিতলো, দেখেন পরিস্থিতিটা কি ভয়াবহ। আফগানিস্তানের বিপক্ষে যদি অস্ট্রেলিয়া ওই ম্যাচটা না জেতে তাহলে আলটিমেটলি কিন্তু প্যাট কামিন্সের হাতে ওই ট্রফিটা ওঠে না। এবং ওই বিশ্বকাপে এমনিতে আফগানিস্তান সবসময় গ্লোবাল টুর্নামেন্টে বাইল্যাটারাল সিরিজে প্রুফ করেই যাচ্ছে যে তারা আসলে বড়ই হইতে আসছে, তারা আমাদের মতো শিখতে আসে নাই। তো বিশেষ করে 2023 ওয়ার্ল্ড কাপে একটার পরে একটা জায়ান্ট কিলিং, আমি বলবো না, ওরা বলে দিচ্ছিল যে আমরা এই, এবং মনে হচ্ছিল যে অস্ট্রেলিয়ারে একদম বলে কয়ে হারাবে। আগে ব্যাট করে আফগানিস্তান 291 রান করলো, ইব্রাহিম জাদজান দারুণ একটা সেঞ্চুরি করছিল, এছাড়া সবার ভালো কন্ট্রিবিউশন ছিল। এরপরে অস্ট্রেলিয়া যখন ব্যাটিং করতে নামলো তার খানিকক্ষণের মধ্যে আমরা বুঝলাম যে আফগানিস্তান আরেকটা ম্যাচ জিতে গেল, আর সেটাও অস্ট্রেলিয়ার মতো একটা জায়ান্টরে হারায় দিল। 292 টার্গেটে ব্যাট করতে নেমে আপনি যদি 91 রানে 7 উইকেট হারান, এরপরে আমার ধারণা পৃথিবীর সবচেয়ে অপটিমিস্টিক লোকটারে নিয়ে দাঁড় করালো, সে অস্ট্রেলিয়ার পক্ষে আর বাজি ধরবে না। না, একটা লোক সম্ভবত বাকি ছিল বাজি ধরতে, সেই লোকটা গ্লেন ম্যাক্সওয়েল, এবং তার সঙ্গে ছিল তার ক্যাপ্টেন প্যাট কামিন্স। প্যাট ওই সময় থেকেই বা বিভিন্ন সময় বলে, এমনি প্যাট কামিন্সের ব্যাটিংটা কিন্তু খারাপ না, কিন্তু ওই ইনিংসটা নিয়ে সে খুব মজা করে যে ম্যাক্সওয়েলকে যদি আপনি এরকম সর্বকালের সেরা বলেন, আমারে তাহলে সর্বকালের দ্বিতীয় সেরা তো আপনার বলতে হবে। কারণ এক প্রান্তে প্যাট কামিন্স 68 বলে 12 করে অপরাজিত থাকলো, কিন্তু আসল কাজটা করে ফেললো গ্লেন ম্যাক্সওয়েল। 201 রানের ইনিংস খেলে ফেললো, 201। 6 নম্বরে ব্যাট করতে নেমে এরকম একটা বিপর্যয়ের মধ্যে যখন আপনাকে ঠিক 200 রান করতে হবে ম্যাচ জিততে গেলে, মানে 91 রানের মধ্যে 7 উইকেট পড়ে গেল, আপনার টার্গেট হচ্ছে 292, সেখানে আপনাকে আরো 200 রান করতে হবে, আপনার সঙ্গে আপনার ক্যাপ্টেন বোলার। এই অবস্থায় আপনাকে যেতে হবে ওই পাহাড়ে, এবং খানিকক্ষণ যাওয়ার পরেই মারাত্মক ক্রাম্প করলো ম্যাক্সওয়েলের। পাকিস্তানের মোহাম্মদ ইউনুস এটা খুব দারুণ ব্যাখ্যা করতেছিলেন যে ফুটওয়ার্ক জিনিসটা আসলে আপনাকে
কত দূর পর্যন্ত নিয়ে যেতে পারে, বা ফুটওয়ার্ক ছাড়া আপনি কি করতে পারেন, এইটার একটা আইডিয়াল সিনারিও হতে পারে ম্যাক্সওয়েলের এই ইনিংসটা। ম্যাক্সওয়েল ওই যে ক্রাম থেকে উঠে দাঁড়ালো, জেনারেলি যে ওর অবস্থা হয়েছিল, ম্যাক্সওয়েল শুয়েছিল, আমরা তো সবাই দেখছি, আপনিও দেখছেন ম্যাচটা, শুয়েছিল। সাধারণত এই অবস্থা থেকে আর কেউ খেলে না, লিমিটেড ওভার ক্রিকেটে এই অবস্থা থেকে আর খেলার কোনো প্রশ্ন নাই, ওকে অবস্থায় ড্রেসিং রুমেই নিয়ে যাওয়ার কথা। কিন্তু ওইখান থেকে খোঁড়াইতে খোঁড়াইতে উঠে দাঁড়ালো, কার্যত সে জায়গায় দাঁড়ায় বাকি ইনিংসটা খেললো। তার ফুটওয়ার্ক করার কোনো উপায় ছিল না, এবং টুকটাক যে সিঙ্গেল ডাবল সেগুলো আর নেওয়ার মতো অবস্থায় ছিল না। সে আসলে পা নাড়াতেই পারতেছিল না, তার পা একদম স্টাক হয়েছিল। এবং ফুটওয়ার্ক ছাড়াই সে অলমোস্ট এই 200 রানের ইনিংসটা খেলে ফেললো। মানে এই ইনিংসটাতে একটা তো আছে যে আপনার মহাকাব্যিকতা আপনি নানাভাবে ব্যাখ্যা করতে পারেন। একটা আছে 91 রানে দল 7 উইকেট হারায় ফেলছে, এরপরেও 200 রান যেতে হবে, সেই 200 রান আপনি ব্যাট দিয়ে করছেন। এর সঙ্গে আপনি দেখেন আপনি পা চালাইতে পারতেছেন না। ম্যাক্সওয়েল ফুটওয়ার্কের দিক থেকে রাহুল দ্রাবিড় বা রিকি পন্টিং না, কিন্তু মিনিমাম ফুটওয়ার্কটা তো সবারই লাগে। বলের লাইনে যাওয়ার জন্য বা বলের লাইন থেকে পেছানোর জন্য এটুকু ফুটওয়ার্ক তো সেবাগেরও লাগতো, এটুকু ছাড়া তো আপনি পারবেনই না। তো পারলো, ম্যাক্সওয়েল পারলো, জায়গায় দাঁড়ায় পিটালো। অ্যাকচুয়ালি ম্যাক্সওয়েল অনেকগুলো মানে জিনিসের শিকার, যে ম্যাক্সওয়েল কখনো ওই আলোচনাগুলোতে আসে না। 360 ব্যাটসম্যান বলতে আপনি অবশ্যই এবি ডিভিলিয়ার্স বুঝবেন, আরে এই সময় আসলে হয়তো সূর্য কুমার যাদব, বা এই সময় তো অনেকেই 360 ব্যাটিং করে, ইভেন আমাদের শামিমও। কিন্তু আপনি শোনেন খুব একটা ম্যাক্সওয়েলের নাম, যে ম্যাক্সওয়েল একটা 360 ব্যাটসম্যান। হ্যাঁ, কারণ কি ম্যাক্সওয়েল শুয়ে পড়ে না, কারণ কি ম্যাক্সওয়েল এরকম এক পায়ে দাঁড়ায় এরকম 360 ডিগ্রি ঘুরে আসে না। ম্যাক্সওয়েল কার্যত অনেকের চেয়ে ভালো 360 ব্যাটসম্যান। 360 বলতে আমরা যদি বুঝাই মাঠের সব জায়গা থেকে শট করার বিচিত্র ক্ষমতা এবং ইম্প্রোভাইজেশন, যে কোনো রকমের ইম্প্রোভাইজেশন। কখনো সে রিভার্স সুইপ করতেছে, কখনো এক হাতে ব্যাট দিয়ে থার্ড ম্যানের উপর দিয়ে মেরে দিচ্ছে। ইম্প্রোভাইজেশনে তার আশেপাশে খুব কম লোক আছে, কিন্তু ওই খ্যাতিটা সে পায় নাই, 360 ব্যাটসম্যান হিসাবে স্বীকৃতি পায় নাই। দেখেন এত সুন্দর একটা ক্যারিয়ার, আমি শুরুতে বললাম স্ট্যাটিস্টিক্স তাকে গ্রেট বলে না, কিন্তু একটা গ্রেটনেস কিন্তু স্ট্যাটিস্টিক্সেই তার আছে। তার ক্যারিয়ার স্ট্রাইক রেট হচ্ছে ওয়ানডেতে 126-এর উপরে। আপনি একবার কল্পনা করতে পারেন, যেখানে আমি কিছুদিন আগে একটা কথা বলে খুব নিন্দিত হয়েছে। আমার ইউটিউব পোস্টে সাধারণত খুব বেশি লোকে আমার নিন্দা করে না, অনেকে ওখানে নিন্দা করছে। আমি শান্তর ব্যাপারে বলছি যে শান্তর স্ট্রাইক রেট হচ্ছে 110, এটা মানুষ টেস্টেও নিবে না। টেস্টটা অবশ্যই ফান করে বলছি, কিন্তু রিয়েলিটি হচ্ছে যে আমরা আমাদের ব্যাটসম্যানরা 100তেই পৌঁছাইতে পারে না ওয়ানডেতে। সেখানে একটা লোক 149টা ওয়ানডে খেলছে, অ্যাভারেজ স্ট্রাইক রেট 126-এর উপরে। তার আশেপাশে মানে 2000-এর বেশি রান করছে এরকম কোনো ব্যাটসম্যান নাই এই পৃথিবীতে তার আশেপাশে স্ট্রাইক রেটওয়ালা। প্রথম আলোতে দেখলাম সেকেন্ড বেস্ট যার স্ট্রাইক রেট কে জানি না, খেয়াল নাই, 117 বা সামথিং, মানে 120-এর উপরে আর কারোর স্ট্রাইক রেট নাই 2000-এর উপরে রান করা ব্যাটসম্যানদের মধ্যে। বুঝেন তাইলে মারকুটে ব্যাপারটাই কিন্তু তার আশেপাশে, তার মানে আসলেই এই আধুনিক ক্রিকেটে কেউ নাই। এছাড়াও অনেকগুলো গুণ ম্যাক্সওয়েলের আমাদের মনে রাখতে হবে। ইম্প্রোভাইজেশনের কথাটা বললাম, আর একটা বড় ব্যাপার হচ্ছে ফিনিশিং। হ্যাঁ, আপনি স্ট্যাটিস্টিক্যালি ফিনিশার হিসাবে তারে গ্রেডদের তালিকায় নিতে পারবেন না, কারণ আপনি ফিনিশার কিভাবে আইডিয়াল নির্বাচন করেন, সেটা হচ্ছে যে সফল চেজে সবচেয়ে ভালো স্ট্রাইক রেট, সবচেয়ে ভালো অ্যাভারেজ, এটা তো তো সেই জায়গায় টপ 10-এও আমাদের ম্যাক্সওয়েল নাই। এক নম্বরে আছে হচ্ছে মহেন্দ্র সিং ধোনি, তার অ্যাভারেজ সফল চেজে প্রায় 100, 99.86 বা এরকম কিছু, 99 পয়েন্ট সামথিং। বিরাট কোহলিরও 99। এবং এরপরেই আমাদের সবার প্রিয় ফিনিশার মাইকেল বেভান, কিন্তু ওই লিস্টে দীনেশ চান্দিমালও আছে 10-এর মধ্যে দেখলাম, কিন্তু আমাদের ম্যাক্সওয়েল নাই। এটার একটা কারণ হচ্ছে ম্যাক্সওয়েল ধারাবাহিকভাবে ওই যে শেষ করে আসা, এখানে কিছু ফাঁকির ব্যাপার আছে। দেখেন মানে এই জিনিসগুলো স্ট্যাটিস্টিক্যাল ফাঁকি জিনিসটা কেমন, এই যে অ্যাভারেজটা ধোনির 99 হয়ে আছে, আমি ধোনির কোনোভাবে ছোট করতেছি না, এই মানে এইটা যদি ভাবেনও তাইলে আমার গালি দেওয়া হবে। ধোনি 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 কত ম্যাচ শেষ করে আসছে আমরা চোখের সামনে দেখছি। স্টিল এই শেষ করে আসার ম্যাচ জেতানো এইটার মধ্যে সূক্ষ্ম একটা পার্থক্য আছে। সেটা কি, যে আপনি কি নট আউট ছিলেন কিনা। ধোনি সাধারণত যেটা করতেন, ম্যাচটা একদম আক্ষরিক অর্থে ফিনিশ করতেন, মানে উনি যাইতেন, উনি গিয়ে ম্যাচ শেষ হওয়া পর্যন্ত থাকতেন। অনেক সময় দেখা যেত, অনেক সময় বলতেছি অনেক সময়, সেটা কম সময় হোক, অনেক সময় দেখা যেত মূল ম্যাচ জেতানোর যে কি রোল, এটা উনি প্লে করেন নাই। তারপরেও শেষ বল পর্যন্ত নট আউট ছিলেন, ফলে অ্যাভারেজটা অনেক বেড়ে গেছে। আপনি নট আউট থাকলে আপনি জানেন যে যত নট আউট থাকবেন তত অ্যাভারেজ বাড়বে, ফলে চেস ডাউন করতে পারা ম্যাচগুলোতে ধোনি নট আউট থাকছে বেশি। কিন্তু ম্যাক্সওয়েলের কথা যদি বলেন, ম্যাক্সওয়েলের এফেক্টিভ ইনিংস মানে ম্যাচ জেতানোর ক্ষেত্রে এফেক্টিভিটি, এটা কারো চেয়ে কম না।
এটা ধোনির লেভেলে না হলেও, কোহলির লেভেলে না হলেও আমার ধারণা বেভানের সঙ্গে তার কম্পিটিশন হবে। সেক্ষেত্রে আসলে একটু ডিপ অ্যানালাইসিস করতে হবে। আমার তো ডিপ অ্যানালাইসিস করার ক্ষমতা নাই, ওই লেভেলের সফটওয়্যারও নাই। এটা ডিপ অ্যানালাইসিস করলে আমার ধারণা সে বেভানের লেভেলেরই হবে, যে ম্যাচ জেতা ইনিংসগুলোতে কন্ট্রিবিউশনটা কত পার্সেন্ট কন্ট্রিবিউশন সেটা, এবং ওখানে আবার ইম্প্যাক্ট পার্সেন্টেজটা দেখতে হবে, শুধু পার্সেন্ট দেখলে হবে না। তো এইটা আসলে ডিপ লেভেল অ্যানালিটিক্সে বোঝা যাবে। সেক্ষেত্রে ওর অ্যাভারেজ এত কম কেন, ও কেন টপ 10-এ নেয়? কারণ হচ্ছে ওই যে অতিরিক্ত মারার প্রবণতা এবং অতিরিক্ত ইম্প্রোভাইজেশন। সে যেটা করে দেখা গেছে আপনার 40 থেকে 49 ওভার পর্যন্ত ম্যাচটা সে ঘুরালো নিজে হাতে করে, একটা 70 রানের ইনিংস খেললো, একটা 100 করলো, 6 নাম্বারের নেমে 100 করে সে ওই 50তম ওভারে আউট হয়ে যায়। ফলে তার অ্যাভারেজ বাকিদের চেয়ে অনেক পড়ে যায়। ওই 6-7-এ গিয়ে যারা ফিনিশার হয়, ঐতিহাসিক ফিনিশার, তাদের লেভেলে আসে থাকতে পারে না। কারণ হচ্ছে ওই ধৈর্যটা সে ধরতে পারে না। সে 49 নাম্বার 50 নাম্বার ওভারে আসে, চায় নেক্সট বলে একটা চালায় দিয়ে ম্যাচ বের করে নিতে। এইটা একটু গা গরম থাকলে যেটা হয়। ম্যাক্সওয়েলের এই প্রবণতাটা যে কত বেশি, এই যে লাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে, যেটাতে অস্ট্রেলিয়া খুব ভালো করে না, কারণ অস্ট্রেলিয়া তো আসলে মেইন টিম নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারে না, তারপরেও ওখানে দুর্দান্ত একটা ম্যাচ বের করে দিচ্ছে সে। এই 2023-এ আফগানিস্তানের বিপক্ষে ওই 201-এর মহাকাব্যিক ইনিংস খেলার কদিন আগেই একটা সেঞ্চুরি করলো, বলতে 2টো ম্যাচ আগে। মানে ওর এরকম ইনিংস খুঁজলে এগুলো তো আমি বলতেছি এটা মাইল ফলকের মতো ব্যাপার, যে সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি, এটা তো আর রোজ দিন হবে না। ধরেন 6 নাম্বারে নেমে 201 রান, এটা ভিভ রিচার্ডসের পরে আমি দেখলাম স্ট্যাটিস্টিক্স ঘুরতেছিলাম যে ভিভ রিচার্ডস সম্ভবত কোন একটা ম্যাচে 70% অবদান রাখছিলেন টোটাল স্কোরে। তারপরেই কোনো একটা ইনিংসে সর্বোচ্চ অবদান হচ্ছে ম্যাক্সওয়েলের। এটা এসব বলে বোঝানো যাবে না, এটা শুধু যারা দেখছিলেন তারা বুঝতে পারবেন যে কি ভয়ঙ্কর ব্যাপার। এর আগে ওপেনাররা ছাড়া ওয়ানডে থেকে ডাবল সেঞ্চুরি করেন, তাহলে বুঝতে পারতেছেন ও তো ওপেনার তো দূরে থাক, মিডল অর্ডারও না, ও হচ্ছে লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান, লোয়ার অর্ডার ব্যাটসম্যান, সেখানে গিয়ে সে ডাবল সেঞ্চুরি করছে। এছাড়াও অসংখ্য 30 রান থেকে 50 রানের ইনিংস পাবেন যেগুলোতে ম্যাক্সওয়েল এক ম্যাচের মোড় ঘুরায় দিচ্ছে। আমি বলবো বেভান পরবর্তী যুগে আপনি যদি কোহলি আর ধোনিকে একটু আলাদা ব্র্যাকেটে রাখেন, অ্যাজ ওরা খুব সাকসেসফুলি এবং খুব কৌশলী চেজার, ফলে ওদের সঙ্গে এদের তুলনা হয় না, বেভান বা ম্যাক্সওয়েলের তুলনা হয় না। ওই যেটা বললাম, ওরা খুব কৌশলী এবং সাকসেসফুল চেজার। একই সঙ্গে ম্যাক্সওয়েলের যদি আপনি বলেন, তাহলে আমি বলবো বেভান পরবর্তী যুগের সবচেয়ে এন্টারটেইনিং ফিনিশার, সবচেয়ে এন্টারটেইনিং ম্যাচ টার্নার। সে যেভাবে ম্যাচ টার্ন করায়, আপনি ভাবতেছেন এবং আমি এতক্ষণ বলতেছি যে শুধু কি ব্যাট দিয়ে ম্যাচ টার্ন করায়, ম্যাক্সওয়েল বাকিদের চেয়ে যে জায়গাটায় আগায় যাবে সেটা হচ্ছে বল হাতে। সে আমি দিব্যি করে বলতে পারি, একদম চোখের সামনে 4-5টা ম্যাচ মনে পড়তেছে যেখানে সে ব্যাট হাতে তেমন কোনো কন্ট্রিবিউশন করে না, দিব্যি 3-4টা উইকেট নিয়ে নিচ্ছে, এবং এমন একটা ক্রুশিয়াল টাইমে ওই যে বললাম টার্নার, ম্যাচ টার্নার, ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ টার্নার। যে কোনো সময় হঠাৎ করে বল হাতে এসে ম্যাচ ঘুরাই দিতে পারে। বেশি না, একটা উইকেট নিল, 2টো উইকেট নিল, বা 4টা উইকেট নিল, সর্বোচ্চ 5 উইকেট বোধহয় নাই ক্যারিয়ারে, এ দিয়ে এসে ম্যাচ ঘুরায় ফেলে। কারণ কি, দেখা যায় যে 10 ওভার তো পায় না বেশিরভাগ ক্ষেত্রে, না একটা সময় নিয়মিত 10 ওভার পাইছে, সে 10 ওভার পাক না পাক, ও দেখা যায় যে ইকোনমি হচ্ছে ওর 3-এর আশেপাশে, ওই যে কয় ওভার বল করে সঙ্গে 2টা বা 3টা উইকেট তুলে নেয়, সেট একটা জুটির আউট করে দেয়, ব্যাস ম্যাচ অস্ট্রেলিয়ার হাতে চলে আসছে। ম্যাক্সওয়েল দ্য ম্যাচ টার্নার, তার কথা বলতে গেলে আরও একটু বলতে হবে, সেটা হচ্ছে ফিল্ডার। এমনিতে অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা ঐতিহ্যগতভাবে সেরা সেরা ফিল্ডারদের জন্ম দেয়, আজকাল ইন্ডিয়াও দেয়। আর আপনি আসলে যখন বিশ্বসেরা দলে পরিণত হতে চাইবেন, তখন আপনার দলে 11 জনের মধ্যে অন্তত 8-9 জন টপ লেভেল ফিল্ডার থাকতে হবে, যাদের নিয়ে বিতর্ক হবে যে কে সেরা। এর মধ্যে 1-2টা জন্টি রোডস বা গ্লেন ফিলিপস এরা স্ট্যান্ড আউট হয়ে যাবে, কিন্তু সবাইকে টপ লেভেল ফিল্ডার হতে হবে, একদম ওয়ার্ল্ড বেস্ট ফিল্ডার হতে হবে। ম্যাক্সওয়েল সেই জায়গাটায় তার অস্ট্রেলিয়ান টিমে, মানে এই অস্ট্রেলিয়ান টিমে ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ডার ছিল। এবং ও এইটা আরেকটা পয়েন্ট, যে ও যেমন ব্যাট হাতে প্রচুর ম্যাচ টার্ন করেছে, বল হাতে যেরকম বেশ কিছু ম্যাচ টার্ন করেছে, গুনে গুনে 2-3-4টা ম্যাচ তো আপনি পাবেন যেখানে একটা সিঙ্গেল ক্যাচ ধরে ম্যাচ ঘুরাই দিয়েছে। আপনি দেখলেন না যে গ্লেন ফিলিপস এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে 3টা ক্যাচ নিল, 3টা ক্যাচে ম্যাচ, 3টা ম্যাচ ঘুরে গেছে। ঠিক একই জিনিস ম্যাক্সওয়েল তার ক্যারিয়ারে অন্তত 10 বার করছে, যে একটা ক্যাচ নিছে ফ্রম নো হোয়ার, হয়তো দাঁড়ায় আছে বাউন্ডারি রোপ থেকে বেশ ভিতরে, ছক্কা ওর মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে, ও কোত্থেকে বাজ পাখির মতো উড়ে এসে ক্যাচ ধরে ইনিংসটা শেষ করে দিল, ম্যাচ ঘুরায় দিল। দিস ইজ ম্যাক্সওয়েল। আমি যারে বলি যে বেস্ট এভার ম্যাচ টার্নার, ওয়ান অফ দি বেস্ট এভার এন্টারটেইনার, আমরা তো এন্টারটেনমেন্ট কম পেলাম না আমাদের এই ছোট্ট
জীবনে, ছোট্ট জীবনে তো মহাকালের তুলনায়। ব্রায়ান লারা, সচিন টেন্ডুলকার থেকে শুরু করে শেন কত এন্টারটেনমেন্ট পেলাম। শেষ পর্যন্ত আমার সবচেয়ে পছন্দের এন্টারটেইনার নিঃসন্দেহে ক্রিস গেইল। ক্রিস গেইল হচ্ছে বড় এন্টারটেইন, সেটা ব্যক্তি জীবনে বলেন, এরকম টেবিলে বসে আড্ডা দিতে গিয়ে বলেন, বা প্রেস কনফারেন্সে, আর মাঠে তো আর সবাই এন্টারটেইন করছে, সারা পৃথিবীর এন্টারটেইন করছে। ফলে গেইলের উপরে আমি কাউরে রাখবো না এন্টারটেনমেন্টে, কিন্তু আমি গেইলের খুব কাছাকাছি রাখবো ম্যাক্সওয়েল ছেলেটাকে। এখনো টি-20 খেলবে, স্টিল ও টি-20 মানে যত মার্কেটে সে তুলনায় টি-20তে বেশ ব্যর্থ। আর ফ্রাঞ্চাইজি ক্রিকেটে তো সে আসলে তার নিয়ে প্রচুর রসিকতা আছে যে ফ্রাঞ্চাইজি ক্রিকেটেও সে ফিনিশার, কিন্তু সে আসলে টিমরে ফিনিশ করে। এটা একটা খুব রহস্যময় ব্যাপার, যে লোক ওয়ানডেতে এত মার্কেটে, সে লোকের টি-20 পারফরমেন্স তুলনামূলক খারাপ, খুবই বাজে হচ্ছে ফ্রাঞ্চাইজি পারফরমেন্স। যাই হোক, এই রহস্য থেকে যাক। আমরা ম্যাক্সওয়েলের কাছ থেকে যেহেতু টি-20 খেলবে আরো কিছুদিন, এরকম কিছু ধ্বংসাত্মক টার্নিং ইনিংস দেখতে চাই, কিছু টার্নিং বোলিং স্পেল দেখতে চাই, এবং দুর্দান্ত কিছু ফিল্ডিং দেখতে চাই। তারপরে বাকিটা জীবন আমরা বলবো যে ইয়েস ম্যাক্সওয়েল, ইউ ডিড এন্টারটেইন আস। সবাই ভালো থাকবেন, ম্যাক্সওয়েলের জন্য শুভেচ্ছা।